খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। রেশন দুর্নীতিকাণ্ডে নয়া মোড়, ইডির পদক্ষেপে ফের চাপে জ্যোতিপ্রিয় মল্লিক। টিটাগড়ের বহুতলে বিস্ফোরণ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সহ 6,000 কোটির দুর্নীতি, ইউকো ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার। এসএসসি বা বিকাশ ভবন অবরোধ করাটা কাজের কথা নয়, শিক্ষকদের বার্তা ব্রাত্যর। মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়, শিলিগুড়ির সভা থেকে উদয়নকে সতর্কবার্তা মমতার। চলতি সপ্তাহে এই দেশকে 103টি হাইটেক রেল স্টেশন উপহার দেবেন প্রধানমন্ত্রী। সামনে এলো দিনক্ষণ। অপারেশন সিঁদুর, পাকিস্তানের পরমাণু হামলার হুমকি প্রসঙ্গে কি জানালেন বিদেশ সচিব? শিলিগুড়িতে মমতার নিশানায় টি বোর্ড, শিল্প সম্মেলনে 1 লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব। ভলভো বাসে উত্তরবঙ্গ থেকে দীঘা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী। চ্যাংরাবান্ধা সীমান্তে বন্ধ বাংলাদেশের পণ্য আমদানি, বিপাকে 1200 শ্রমিক। আসছি বিস্তারিত খবর নিয়ে। ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট বেশ কয়েকটি বাংলাদেশি পণ্য আর সীমান্তের স্থলবন্দর দিয়ে দেশে ঢুকতে পারবে না। সরকারের এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছে সীমান্তের স্থলবন্দরে মুটে বা মালবহনের কাজ করা শ্রমিকরা। সোমবার সকাল থেকে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের প্রায় 1200 শ্রমিকের কাজ বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের ফল ভুগতে হচ্ছে দৈনিক খেটে খাওয়া শ্রমিকদের। লুৎফর রহমান নামে এক শ্রমিক বলেন, সরকার যে পণ্যগুলি বন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই সব পণ্য এই চ্যাংরাবান্ধা দিয়েই আসে। এখন এখানে যদি গাড়ি আসা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কয়েক হাজার শ্রমিক আছে, তারা সবাই পথে বসে যাবেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এই শ্রমিকরা না খেয়ে মরবে। বাংলাদেশের পণ্য আমদানি বন্ধে বিপাকে 1200 শ্রমিক। চ্যাংরাবান্ধা তথা মেখলিগঞ্জ ব্লকের শিল্প ও কাজের সংস্থান সম্পর্কে ওই শ্রমিক নেতা বলেন, চ্যাংরাবান্ধায় কোনো শিল্প নেই। শুধু চ্যাংরাবান্ধা নয়, এই মেখলিগঞ্জ ব্লকে কর্মসংস্থান বলে কিছুই নেই। কেবলমাত্র এই সীমান্ত বন্দরে শ্রমিকদের দৈনিক কাজ ছাড়া, সেই কাজটাও বন্ধ হতে বসেছে। আজকে কাজ বন্ধ হয়ে গেলে কাল থেকে বাড়িতে চুলো জ্বলবে না। আমরা সরকারের সিদ্ধান্তের সঙ্গে আছি। ভারতবাসী হিসেবে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছি, কিন্তু সরকারকে আমাদেরটাও দেখতে হবে। এই বিষয়ে কোচবিহার জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এটা কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিপার্টমেন্টের সিদ্ধান্ত, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে একটি নির্দেশিকায় রেডিমেড পোশাক, প্যাকেটজাত খাদ্যদ্রব্য, কার্বোনেটেড পানীয়, তুলা, সুতোসহ নানান পণ্য পশ্চিমবঙ্গ, মেঘালয় ও অসমের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেবলমাত্র কলকাতার বন্দর ও মুম্বইয়ের সমুদ্র বন্দর দিয়ে এই পণ্যগুলি ভারতে রফতানি করতে পারবে বাংলাদেশ। তবে বাংলাদেশের মাছসহ বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে ছাড়পত্র রয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে ফের চাপে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি কাণ্ডে এসএসকেএম থেকে উদ্ধার হওয়া চিঠির হাতের লেখার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা মিলিয়ে দেখবে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই চিঠিগুলি উদ্ধার হয়েছে গত বছর। এই চিঠিগুলি জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর লেখা কিনা তা পরীক্ষা করে দেখা হবে। এই পুরো প্রক্রিয়ার জন্য সোমবার বিচার ভবনে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 19 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করানো হয় তাঁকে। সঙ্গে ছিলেন ইডির আধিকারিকরাও। সোমবারই জ্যোতিপ্রিয়ের হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। গত এপ্রিল মাসেই রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার পরীক্ষার অনুমোদন দিয়েছিল আদালত। 2023 সালের ডিসেম্বর মাসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন কন্যা প্রিয়দর্শিনীকে একটি চিঠি লিখেছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হয়ে সেই চিঠি যায় ইডির হাতে। তারপরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময় মেয়েকে চিঠি লেখার কথা স্বীকার করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে পরবর্তীতে তিনি যদি বয়ান পাল্টে ফেলেন, সেই কারণে হস্তাক্ষর পরীক্ষা করিয়ে রাখতে চাইছে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে তোলপাড় হয়ে রাজ্য রাজনীতি। দীর্ঘদিন ধরে মামলার তদন্ত করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলবন্দি থাকতে হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। কয়েক মাস আগেই জামিন পেয়েছেন।
এবার তার হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করা হবে। গতকাল সোমবার উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই উদ্বোধন করলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের। 4টি শিল্প পার্কেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরই শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে উত্তরায়ণের বিপরীতে তা হতে পারে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের 6টি জেলা থেকে দীঘাগামী 6টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই আবহে মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে নানা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গের নানা শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা শিল্পের উপর বিশেষ জোর দেওয়ার বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। তার মধ্যে প্রকাশ্যে উদয়নকে সতর্ক করার ঘটনায় জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কোচবিহারে উদয়নের হাত ধরে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ালেও তার নানা বিতর্কিত মন্তব্য দলকে অস্বস্তিতেও ফেলেছে। তাই আজ তাকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শিল্প নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মুখ্য সচিব মনোজ পন্থকে সামনে রেখে কয়েকজন শিল্পপতিকে নিয়ে একটি কোর কমিটি করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেপাল থেকে চা ঢুকে দার্জিলিং চায়ের বদনাম করছে বলে উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই মুখ্যমন্ত্রী সতর্ক করে উদয়নকে বলেন, মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়। এভাবেই উত্তরবঙ্গ সফরে এসে প্রকাশ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে সমঝে দিলেন মুখ্যমন্ত্রী। তাছাড়া শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই শিল্প সম্মেলনে সকল শিল্পপতিদের কথা শোনেন মুখ্যমন্ত্রী। ছোট মাঝারি শিল্পের ওপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উদয়ন গুহ যখন বলতে ওঠেন তখন মুখ্যমন্ত্রী তাকে মনে করিয়ে দেন এটা দিনহাটা নয়। জবাবে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বুঝতে পেরে বলেন, আমি দুর্মুখ বলেই মুখ্যমন্ত্রী আমাকে ভয় পাচ্ছেন। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমি কাউকে ভয় পাই না। এরপর কথা আর না বাড়িয়ে উদয়ন গুহ মঞ্চ থেকে বলেন, এখানে সবাই আপনার প্রশংসা করছে, সবাই স্বীকার করেছে ব্যবসা করার ক্ষেত্রে কিভাবে আপনি ওনাদের সাহায্য করেছেন, কিন্তু এই সাহায্যটা ওনাদের দিক থেকে এলেও ভাল হয়, তাহলেই উত্তরবঙ্গের ঠিকঠাক উন্নতি হবে। শেষে মুখ্যমন্ত্রীর কথায় আজকে সব ইতিবাচক কথা বলেছে, ওকে একটা রসগোল্লা খাইয়ে দিও যাতে আরও মোটা হতে পারে। চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে বিকাশ ভবনের সামনে বৃহস্পতিবার থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া সহ নানা অভিযোগ উঠতে শুরু করেছে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। এমনকি এই সব অভিযোগে 5 শিক্ষককে ডেকে পাঠিয়েছে বিধাননগর নর্থ থানা। অবস্থানের জেরে নানা সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের একাংশের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই আবহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা এলো। আজ সোমবার চাকরিহারাদের বার্তা দিলেন ব্রাত্য বসু। টিটাগড়ে দলীয় কার্যালয়ে এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কোনো দাবি নিয়ে এত কিছু সেটাই জানেন না, লিখিতভাবে কোনো কিছু তাদের কাছে আসেনি। আর শিক্ষামন্ত্রীর বক্তব্য, চাকরিহারাদের যারা অবস্থানে বসেছেন তারা অচলাবস্থার জন্যই সেখানে বসে রয়েছেন, যা একেবারেই কাঙ্ক্ষিত নয়। এই গোটা বিষয়ে ব্রাত্য বলেন, মিডিয়ার থেকে সব কিছু শুনছি, আমি বলবো এসএসসি বা বিকাশ ভবন অবরোধ করাটা কাজের কথা নয়, সরকারি আধিকারিকদের কাজ করতে দেওয়া হোক। কন্টেম্পট অফ কোর্ট হলে সেটা শুধু সরকার নয়, তারাও হবেন, তাদের ভবিষ্যতের জন্য সেটা খুব একটা সমীচীন বা বাঞ্ছনীয় নয়। এদিকে এই আন্দোলন করতে গিয়ে তা হিংসার আকার নিয়েছে বলে অভিযোগ। বিকাশ ভবনে বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের সঙ্গেও অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। পুলিশের ওপর আক্রমণ নামিয়ে আনা হলে পাল্টা লাঠিচার্জ করা হয়, যা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। এই ঘটনার পর রাজ্য পুলিশের পক্ষ থেকে মুখ খোলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সংযত আন্দোলন করার বার্তা দেন। আর আজ ব্রাত্য বসুর বক্তব্য, চাকরিহারাদের 7 দফা দাবির কথা আমি সংবাদ মাধ্যম মারফত শুনেছি, কিন্তু কোনো লিখিত দাবিপত্র জমা পড়েনি, বরং 3000 শিক্ষক শিক্ষা দফতরে চিঠি দিয়ে বলেছেন তারা সরকারের সঙ্গে আছেন। অন্যদিকে এই আন্দোলনরত শিক্ষকদের পাশে রাজ্য সরকার আছে এবং সবটাই করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে বলে শিক্ষামন্ত্রী জানান। তার সঙ্গে রিভিউ পিটিশনও ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরানোর জন্য যে করা হয়েছে সেটাও জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, আমার চোখে সকলেই সমান, কে যোগ্য আর কে অযোগ্য সেটা বেছে দেওয়া তো আমার কাজ নয়। শুনেছি অবস্থানরত শিক্ষকদের দাবি আছে, কিন্তু সেটা তো লিখিত আকারে জানাতে হবে।
সবটাই তো এখনও মৌখিক। সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। টিটাগড়ের বাঁশবাগান এলাকার একটি বহুতলে বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার সকালের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ছাদের একাংশ, দেওয়ালের একাংশ উড়ে গিয়ে পড়ে পাশের বাড়ির টালির চালে। জখম হন কয়েকজন বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানতে চাইছে পুলিশ। জানা গিয়েছে, টিটাগড় বাজারের পাশে জনবহুল এলাকায় রয়েছে ওই আবাসনটি। সোমবার সকালে হঠাৎ ওই ফ্ল্যাটের 5 তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রের খবর, যে ফ্ল্যাট থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় সেটি টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের। আবাসনের প্রমোটারের দাবি, ফ্ল্যাটটি জবরদখল করে রেখেছিলেন কাউন্সিলর। যদিও এই অভিযোগ মানেননি আরমান। পুলিশের প্রাথমিক অনুমান, আবাসনের ওই ফ্ল্যাটে মজুত করা হয়েছিল বোমা। সেই বোমা থেকেই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। তবে কে বা কারা সেখানে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, টিটাগড় থানার পুলিশ তৃণমূল কাউন্সিলরকে ডেকে পাঠায়। এরপর পুলিশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। কথায় অসঙ্গতি মেলায় তৃণমূল কাউন্সিলর সহ 2 জনকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। ধৃত আরও 2 ব্যক্তির নাম শাহরুখ ও আরশাদ খান। রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ও সিএমডি সুবোধ কুমার গোয়েলকে গ্রেফতার করল ইডি। ৬,২১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কনকাস্ট স্টিল ও পাওয়ার লিমিটেডের সঙ্গে যুক্ত ঘটনায় এই গ্রেফতারি। আগামী 21 তারিখ পর্যন্ত ইডি হেফাজত হয়েছে সুবোধ কুমার গোয়েলের। 16ই মে দিল্লিতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পিএমএলএ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে কলকাতায় পিএমএলএ স্পেশাল কোর্টে তোলা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযোগ, গোয়েল চেয়ারম্যান থাকাকালীন বড় অঙ্কের ঋণ দেওয়া হয় কনকাস্ট স্টিল ও পাওয়ার লিমিটেডকে। ৬,২১০.72 কোটি টাকার ঋণ দেওয়া হয়। সুদ ছাড়াই এই টাকা দেওয়া হয়। ওই টাকা নয়ছয় করা হয়। তাতে সুবিধা পান গোয়েল। ইডির তদন্তে উঠে এসেছে, গোয়েল নগদ টাকা, সম্পত্তি, বিলাসবহুল জিনিস, হোটেল বুকিং নেওয়ার মতো সুবিধা নিয়েছেন। বিভিন্ন শেল কোম্পানি, ভুয়ো নাম ব্যবহার করে ওই টাকার সুবিধা ভোগ করা হয়েছে। ওই সব শেল কোম্পানি সুবোধ কুমার বা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন। সিবিআইয়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। ওই ঘটনায় ইডি গত 22 এপ্রিল সুবোধ গোয়েলের বাড়িতে তল্লাশি চালায়। সিএসপিএলের অন্যতম কর্তা সঞ্জয় সুরেখাকে গত 18ই ডিসেম্বর গ্রেফতার করা হয়। সুরেখা ও সিএসপিএলের সঙ্গে যুক্ত থাকা 510 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। উল্লেখ্য, এই বিষয়ে অভিযুক্ত সুবোধ গোয়েলের আইনজীবীর বক্তব্য জানা যায়নি। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 মে অমৃত ভারত যোজনার আওতায় দেশজুড়ে পুনঃসংস্কার করা 103টি রেল স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এর মধ্যে সেন্ট্রাল রেলওয়ের 12টি স্টেশনও রয়েছে, যেগুলি মাত্র 15 মাসের মধ্যে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ পুনর্নির্মাণ করা হয়েছে। এই কাজের জন্য মোট খরচ হয়েছে 138 কোটি টাকারও বেশি। এই ঐতিহাসিক উদ্যোগটি কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় সম্পন্ন হয়েছে। এই প্রকল্প 2022 সালের ডিসেম্বরে চালু হয়েছিল। অমৃত ভারত অভিযানের লক্ষ্য হল রেল স্টেশনগুলিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সহ আরও টেকসই উন্নয়ন এবং নগরের যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী পরিবহন কেন্দ্রে রূপান্তর করা। সেন্ট্রাল রেলওয়ের যে 12টি স্টেশন উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে মুম্বাই বিভাগের চিঞ্চপোকলি, পারেল, ওয়াদালা রোড এবং মাটুঙ্গা। এই স্টেশনগুলিতে যাত্রীদের জন্য প্ল্যাটফর্ম, মেঝে, উঁচু বুকিং অফিস, আধুনিক টয়লেট ব্লক, ভার্টিক্যাল গার্ডেন, সিওপি, এফওবি সৌন্দর্যায়ন এবং উন্নত ছাদের মতো সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। জানিয়ে রাখি যে মহারাষ্ট্রের মোট 132টি স্টেশনকে অমৃত ভারত যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রথম পর্যায়ে 18টি স্টেশন উদ্বোধন করা হচ্ছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন যে এই প্রকল্পটি উন্নত যাত্রী অভিজ্ঞতা প্রদান থেকে শুরু করে স্টেশনগুলিকে স্মার্ট এবং পরিবেশ বান্ধব করে তোলার পাশাপাশি শহরের লাইফলাইন হিসেবে রেলকে আরও শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের তরফে পরমাণু হামলার কোনো হুমকি ছিল না।
সোমবার বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটিকে এমনটাই জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারত পাক সংঘর্ষ প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলেও জানান তিনি। এদিন বিকেলে সংসদ ভবনে বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে অপারেশন সিঁদুর এবং পরবর্তী ভারত পাক উত্তেজনা নিয়ে আলোচনা করেন ভারতের বিদেশ সচিব। আলোচনায় উঠে আসে পাক পরমাণু হামলার হুমকি প্রসঙ্গ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের তরফে পরমাণু হামলার হুমকি ছিল না। পাশাপাশি বৈঠকে ভারত পাক সংঘর্ষ বিরতিতে আমেরিকার হস্তক্ষেপ ছিল বলে মন্তব্য করেন কমিটির কয়েকজন সদস্য। এ প্রসঙ্গে মিশ্রি জানান, একেবারে তাই নয়। সংঘর্ষ বিরতি হয়েছে ভারত পাক সামরিক নেতৃত্বের সিদ্ধান্তের উপর ভিত্তি করে। পহেলগাঁও কাণ্ডের পর অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। সে সময় ভারতের তরফে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করা হয়নি বলেও জানান বিদেশ সচিব। 4 দিনের সংঘর্ষের পর 10ই মে সংঘর্ষ বিরতিতে সমঝোতা করে ভারত পাকিস্তান। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থরুর। এদিনের বৈঠকের পর তিনি বলেন, বিদেশ সচিবের সঙ্গে এদিন দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। বিকেল 4টেই শুরু বৈঠক, সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা থাকলেও তা 7টা পর্যন্ত চলে। কমিটির 24 জন সদস্য উপস্থিত ছিলেন। অনেকেই তাদের মতামত রেখেছেন। কমিটি বিদেশ সচিবের বক্তব্যকে সমর্থন করেছে এবং নিরাপত্তার প্রশ্নে দেশের পাশে রয়েছে। শশী ছাড়াও কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্ল, দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, অরুণ গোভিল এবং এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও। প্রত্যেকেই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গে আয়োজিত বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে চা বাগান ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগানের শ্রমিকদের নিয়ে ভোট রাজনীতির অভিযোগ তুললেন শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই। প্রয়োজনে তৃণমূলের জনপ্রতিনিধি এবং চা শিল্পপতিদের নিয়ে দিল্লিতে টি বোর্ডের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মমতা। ঘটনার সূত্রপাত চা বাগান ও সেখানে বিনিয়োগ নিয়ে আলোচনার সময়। সেখানে যেমন নানান প্রস্তাব দেওয়া হয়, সেই সঙ্গে টি বোর্ডের বিরুদ্ধে চা বাগানগুলি বন্ধ করার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। জলপাইগুড়ি স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী সেই অভিযোগ করেন। তিনি বলেন, টি বোর্ড গত বছর 30শে নভেম্বর নতুন চা পাতা তোলায় নিষেধাজ্ঞা জারি করেছিল, যা পরে রাজ্য সরকার খারিজ করে দেয়। ফের একবার টি বোর্ড একই সিদ্ধান্ত নিয়েছে, আর সেই নিয়ে চক্রান্ত করছে। আমরা চাই আপনি বিষয়টা দেখুন। যা শুনে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে ভোট রাজনীতির অভিযোগে সরব হন মমতা। মমতা হুঁশিয়ারি দেন, এসব হবে না, এসব চলতে পারে না। ভোটের রাজনীতি করা হচ্ছে। ভোটের আগে বন্ধ বাগান খুলে দেব, সব করে দেব, পরে সব ভুলে যাবে, এটা হবে না। আপনারা এবার ঘেরাও করে দেবেন। প্রয়োজনে প্রতিনিধি পাঠিয়ে দিল্লিতে টি বোর্ড ঘেরাও করে রাখা হবে। এদিন নেপালের চা ভারতে ঢোকা নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে রাজ্য সরকার দ্রুত একটি টি টেস্টিং ল্যাবরেটরি তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। মালদায় মাখনা শিল্পে গতি আনতে উদ্যোগী রাজ্য, খই তৈরিতে বসেছে অত্যাধুনিক মেশিন। প্রসঙ্গত, সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের 8 জেলার শিল্পপতিদের নিয়ে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। এদিনের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, মলয় ঘটক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুণ ঘোষ সহ উত্তরের 8 জেলার জেলাশাসক এবং পুলিশ আধিকারিকরা। এদিন মঞ্চ থেকে মমতা জলপাইগুড়ি জেলার জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন করেন। এই স্কাইওয়াক তৈরি করতে রাজ্য সরকার 5 কোটি টাকা খরচ করে বলে জানান তিনি। পাশাপাশি ছোট ও মাঝারি শিল্প দফতরের অধীনে 4টি শিল্পতালুকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে জলপাইগুড়িতে 2টি ও আলিপুরদুয়ারে 2টি শিল্পতালুক রয়েছে। জলপাইগুড়ি জেলার আমবাড়ি, ফালাকাটা ও ডাবগ্রামে এবং আলিপুরদুয়ারের এথেলবাড়ি ও জয়গাঁতে 2টি শিল্পতালুক তৈরি করা হয়েছে। 4টে শিল্পতালুক মিলিয়ে মোট জমির পরিমাণ প্রায় 124 একর। প্রকল্পে খরচ হয়েছে প্রায় 80 কোটি টাকা। এই শিল্পতালুকগুলিতে অন্তত 5,000 মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে এদিনের শিল্প সম্মেলনে প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে দাবি করেছে প্রশাসন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কলকাতার মতো উত্তরবঙ্গে শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক মানের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তৈরির কথা জানিয়েছিলেন। সেই মতো মেয়র গৌতম দেবকে জমি চিহ্নিত করার দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মাটিগাড়ায় আন্তর্জাতিক মানের ওই কনভেনশন সেন্টার তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন মমতা। এছাড়াও শিল্পপতিদের কাছ থেকে বিনিয়োগ, ট্রেড লাইসেন্স সরলীকরণ, মিউটেশন সহ একাধিক অভিযোগ উঠে আসে। মুখ্য সচিবকে সেই সব সমস্যার দ্রুত সমাধান করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের মদনমোহন সহ বিভিন্ন মন্দিরকে নিয়ে একটি ট্যুরিজম সার্কিট তৈরির দাবিও তোলেন কোচবিহারের শিল্পপতিরা। বাণিজ্যের বাইরে এদিন মঞ্চ থেকে পুলিশ প্রশাসনের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পুলিশের উদ্দেশ্যে তার কড়া বার্তা, পুলিশ যেন শিল্পপতিদের গাড়ি আটকে হয়রান না করে বা টাকা না তোলে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায় তখন টোল ট্যাক্স, জিএসটি, পুলিশের হয়রানিতে খরচ বেড়ে যাচ্ছে। বিষয়টি ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছে চরম কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে মমতার বক্তব্য, টোল ট্যাক্স, জিএসটি পুরোটাই কেন্দ্রীয় সরকারের, এখন তো একটাই ট্যাক্স, আগে রাজ্য নিত। রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম নেওয়া যাবে না, তবে একটা অনুরোধ করে দেখতে পারি, কেন ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না? তবে পুলিশ যাতে না নেয় সেটা দেখা হবে। অপরদিকে কোচবিহার, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি থেকে আরও বেশি বাস চালু করার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দির সম্প্রতি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার উত্তরবঙ্গ থেকে যাতে সহজেই দক্ষিণবঙ্গের দীঘায় পৌঁছানো যায়, সেই কারণে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক রুটে ভলভো বাসের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত এমনটাই স্থির রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। আজ সোমবার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শিলিগুড়ি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আর সেই সব প্রকল্পের একটি হল ছোটি ঝাঁ চকচকে একেবারে নতুন মডেলের ভলভো বাসের উদ্বোধন। সম্প্রতি রাজ্য পরিবহন দফতর 6টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয়। সেই মতো 6টি বাস কেনা হয়। বাসগুলো কিনতে খরচ পড়েছে প্রায় 9.5 কোটি টাকা। একটি বাসের আসন সংখ্যা হল 43। একেবারে নতুন মডেল, তাই বাসগুলোতে রয়েছে হিটিং ব্যবস্থা, পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে।